গতকাল আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী এসেছিলেন সেখানে সভা করতে, এবং সেখান থেকে তিনি অপারেশন সিন্দুরের জন্য ভারত সরকার কতটা সফল সেটা বলছে। যে প্রশ্ন একটা থেকে যাচ্ছে যে এই সফলতাটা কি ভারতীয় সেনার নাকি প্রধানমন্ত্রীর? কারণ শুভেন্দু অধিকারী একেবারে যেভাবে বক্তৃতাটা রাখলেন সেখানে তিনি একেবারে বুঝিয়ে দিতে চাইলেন যে একেবারে প্রধানমন্ত্রী যেন পাকিস্তানের 100 মিটার দূরে গিয়ে সেই জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে এসছে, কিন্তু আদতে তো সেগুলো সেনাবাহিনীরা করেছে। প্রধানমন্ত্রী 100 মিটার ভিতরে গিয়ে অ্যাটাক করে এসছে পাকিস্তানকে কিনা জানি না, কিংবা বোমা ফেলে এসছেন কিনা জানি না, তবে 1 কিলোমিটার ভেতরে গিয়ে বা কিংবা 100 কিলোমিটার ভেতরে গিয়ে বিরিয়ানি খেয়ে এসেছিলেন সেটা আমরা অন্তত জানি, সেই খবরটা আমাদের কাছে আছে। তবে এটা একেবারে নিশ্চিত যে এই যে ভারত যে জয়টা পেয়েছে সেটা একেবারে সেনাদের জন্য। এটা এখানে আপত্তি করার কোনো জায়গা নেই, এবং এটাই তো আমাদের অহংকার, আমাদের সেনারাই তো আমাদের অহংকার। এবং সেই সেনাদেরকে কাজে লাগিয়ে যখন দেখি প্রধানমন্ত্রী কিংবা কোনো রাজনৈতিক দল তারা প্রচার পাওয়ার চেষ্টা করছে, তারা ভোটে নিজেদের ভোট মানুষের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে চাওয়ার চেষ্টা করছে, আপত্তিটা সেইখানে গিয়ে দাঁড়ায়। যখন অপারেশন সিন্দুর হলো তখন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, তার যে কোনো রাজনৈতিক মতাদর্শ হতে পারে, তারা কিন্তু একটা ছাতার তলায় এসে বলেছিল যে ভারত সরকার যাই পদক্ষেপ নেবে আমরা তাদের সাথে আছি। এই লড়াইতে পুরো ভারত একসাথে লড়তে চায় পাকিস্তানের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। তখন কিন্তু কেউ একটা প্রশ্ন করেনি এটা সেনা লড়ছে না, এটা মোদি লড়ছে না, এটা সিপিএম লড়ছে না, এটা কংগ্রেস লড়ছে। আজকে যখন এতদিন পরে যখন ধরো একটা পরিস্থিতি অন্যদিকে একটু শান্ত হয়েছে পরিস্থিতিটা, তখন নেমে পড়েছেন উনি। আমি এমন কি একটা জায়গায় দেখলাম, একটা রেলের টিকিট, সেই টিকিটে অবধি অপারেশন সিন্দুর লিখে নরেন্দ্র মোদী নিজের মুখটা বসিয়ে দিয়েছেন। একটা প্ল্যাকার্ড যেখানে বিহারের ভোট প্রচার করছেন সেখানে অবধি দেখলাম নরেন্দ্র মোদী ওই গো অ্যাজ ইউ লাইকের মতো একটা আর্মিদের একটা স্যুট পরে দাঁড়িয়ে আছেন, বড় বড় সব পোস্টার। এবং এই পোস্টার আমরা আবার দেখেছিলাম কখন, হয়তো তোমার মনে পড়বে, যখন রাম মন্দির উদ্বোধন হচ্ছিল, রামের পোস্টার ছিল এইটুকু, নরেন্দ্র মোদীর পোস্টার ছিল এত বড়। সব কৃতিত্ব উনি নিজে নিতে চান, ভালো কথা, উনি নিক, যদি ভারতের জয় হয় তারপরে যদি উনি কৃতিত্ব নিতে চান তাতে আমাদের কোনো আপত্তি নেই, উনি নিক। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই শুভেন্দু অধিকারীরা যখন ধরো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই কিংবা ইডি ডেকে পাঠালো, তখন এই শুভেন্দু অধিকারীরা চিৎকার করে বলে মোদির পুলিশ ডেকেছে, মোদির পুলিশ অ্যারেস্ট করেছে, কিংবা অনুব্রত মণ্ডলকে যখন অ্যারেস্ট করে তখন মোদির পুলিশ করেছে, যখন পার্থ চ্যাটার্জিকে করে মোদির পুলিশ করেছে। আর যখন এরা ছাড়া পায় বা কিংবা দিনের পর দিন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জেলে ঢোকাতে পারেনি, তাহলে তখনই শুভেন্দু অধিকারীরা কেন এই প্রশ্নটা করে না যে মোদির পুলিশ কেন ব্যর্থ হলো, আজ এত বছর হলো, এত দুর্নীতি হলো, এত দুর্নীতি থাকা সত্ত্বেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকাতে পারলো না, মোদির পুলিশ জবাব দাও, এই প্রশ্নটা একবার নরেন্দ্র মোদী করতে পারেন। এবং নরেন্দ্র মোদী, আমি দেখছিলাম উনি ওই সভা থেকে অনেকগুলো প্রশ্ন করেছেন, যেমন ওই যোগ্য যারা চাকরিহারা তাদের ব্যাপারে কথা বলেছেন। একটা কথা তুমি ভেবে দেখো, এই নরেন্দ্র মোদী সেই যিনি কিছু বছর আগে পশ্চিমবঙ্গে ভোটের প্রচার করতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন কয়লা ভাইপো, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি যাচ্ছেতাইভাবে অপমান করে, এবং সঠিকভাবেই করেছিলেন উনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি করেছেন, উনি অপমান করেছেন, সঠিকভাবেই করেছেন। তারপরে কোন মুখে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি বিদেশে পাঠালেন ভারতের কৃতিত্বটাকে গোটা বিশ্বের সামনে জাহির করার জন্য? এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাতে হচ্ছে কেন? আর এই মানে লোকসভায় 545 জন এমপি থাকেন, রাজ্যসভায় থাকেন প্রায় 245-এর কাছাকাছি, এদের মধ্যে অন্য কোনো যোগ্য কোনো ব্যক্তিকে পাওয়া গেল না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুঁজে নিতে হলো। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, একটা কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি কিন্তু ঠিক করেনি। আশ্চর্যের কথা, তৃণমূল থেকে বিজেপি কিন্তু ঠিক করেছিল ইউসুফ পাঠানকে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না, আমার ভাইপোকে পাঠাতে হবে, নাহলে কেউ যাবে না। আর সেই ভাইপোর নাম দিতে দিতে বিজেপি কিন্তু রাজি হয়ে গেলেন, নরেন্দ্র মোদী রাজি হয়ে গেলেন, না হ্যাঁ ঠিক আছে তাহলে পিসির ভাইপোই যাবেন তাহলে প্রচার করতে। আচ্ছা, এই কাজটা তো কংগ্রেসও করেছিল, কংগ্রেসও তো তাদের কিছু নামের লিস্ট দিয়েছিল, সেই লিস্টের মধ্যে 4 জনের কারোকে নিয়ে যাওয়া হলো না। বিজেপি ঠিক করলো না শশী থারুর যাবেন, তাহলে শশী থারুরকে নিয়ে যাওয়া যাবে, তাহলে সেক্ষেত্রে শশী থারুর হচ্ছে। আর এক্ষেত্রে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোর করে চাপিয়ে দেওয়া সত্ত্বেও তাকে নিতে বাধ্য হচ্ছেন, এই প্রশ্নের উত্তরটা তো নরেন্দ্র মোদীকে করতে হবে। আজকে নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে। কালকে আমি জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হবে না কোনো দিন, যদি রাজ্যে তৃণমূল থাকে, কেন্দ্রে বিজেপি থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা জীবনও অ্যারেস্ট হবেন না। তারপরেও বিং অপটিমিস্টিক যদি আমি ধরে নিচ্ছি উনি অ্যারেস্ট হলেন কোনো দিন, তাহলে এই নরেন্দ্র মোদী মানে আচ্ছা বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবেন যে যেই মানুষটা দেশের হয়ে বিদেশের মঞ্চে আজকে গিয়ে বলছে, ভারতের কৃতিত্ব জাহির করছে, সেই লোকটা কিছুদিন পরে দেশে এসে চুরির দায় জেল খাটছে, তাহলে বিশ্বের কাছে আমাদের মানটা কোথায় যাবে? তার উত্তর নরেন্দ্র মোদীকে দিতে হবে। নরেন্দ্র মোদীরা তাহলে কী উত্তর রেডি করে রেখেছেন? আর শুভেন্দু অধিকারীর উত্তর দিক, যাকে দিনের পর দিন কয়লা ভাইপো করে,
নোংরা গালিগালাজ করে, একটা ডেডলাইন দিয়ে দেন যে এর মধ্যে জেলে পাঠাবো ইত্যাদি ইত্যাদি, দিনের পর দিন ইডি সিবিআই তাকে ডেকে পাঠায়, তারপরে কোন মুখে সেই চোরটাকে আজকে বিদেশের মাটিতে থেকে পাঠানো হলো? এর জবাব তো শুভেন্দু অধিকারী দিতে হবে। এবং এই চাকরিহারা নিয়ে নরেন্দ্র মোদী কথা বলছেন, নরেন্দ্র মোদী যখন কথা বলছেন তার পেছনে বসে আছে এই চাকরি চুরির অন্যতম মাথা শুভেন্দু অধিকারী, যে শুভেন্দু অধিকারীর থেকেই মনে হয় তৃণমূলের বাকি নেতাগুলো চুরি করা শিখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না, বাকি যারা সব নেতারা আছে তারা এই শুভেন্দু অধিকারীর কাছ থেকে দাদা এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সেখানে গিয়েছিলেন যাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন, তারা চিঠিও দিয়েছিলেন মনোজ টিগ্গা সহ আরও কয়েকজনকে। কত দরদ, এটাই বলছি, তাহলে কত দরদ ভাবো, নরেন্দ্র মোদীর কত দরদ এই চাকরিহারাদের নিয়ে, যে তাদেরকে একটু টাইম দেওয়া যায় না। বিজেপির কত দরদ আরজি করের ওই অভয়াকে নিয়ে, যে তার মা বাবাকে টাইম দেওয়া যায় না। উনি আসেন, ভোটের সময় একটু আসবেন, ওই ডেলি প্যাসেঞ্জারি করবেন, এসে একটু মমতা বন্দ্যোপাধ্যায়কে দুটো গালিগালাজ দিয়ে যাবেন, তারপরে যা সেটিং হওয়ার হয়ে যাবে। তুমি ভাবো তো, একটা ওই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র কত লড়াই করে তার ভয়েস স্যাম্পলটা বাইরে বের করা হলো, করার পরে তারপরে তাকে রিপোর্টটাকে সামনে প্রকাশ করতে অনেক দিন সময় লাগলো, যাই হোক সেটাই হলো। সেই লোকটা একটা কথা বলেছিল যে আমার সাহেবকে কেউ ছুতে পারবে না, আমার কাছে এসে তদন্ত আটকে যাবে। তাহলে কতটা একটা মানুষ কনফিডেন্ট এটা নিয়ে যে তার সাহেবের হাত কোথায় কোথায় আছে, কার অবধি তার দিল্লিতে হাত পৌঁছায়, যে ও এতটা কনফিডেন্টলি সেটা বলতে পারলো যে পুরো তদন্তটা আমার কাছে এসে থেমে যাবে, সাহেবকে কেউ ছুতে পারবে না, এবং সেটাই হলো। এর দায়, এর উত্তর শুভেন্দু অধিকারীকে দিতে হবে, এর উত্তর নরেন্দ্র মোদীকে দিতে হবে। আজকে এসে দুটো ফাঁকা ফাঁকা ভাষণ মেরে চলে যাবেন আলিপুরদুয়ারে এসে, আর তো বলার কিছু নেই। ওই অপারেশন সিন্দুর নিয়ে বলবেন, বিহারে গিয়ে ওটা করছেন, ওইটা নিয়ে একটু দু তিনটে কথা বলবেন, আর বাকি কথা এই চাকরি দুর্নীতি নিয়ে বলবেন। আপনি আগে উত্তরটা দিন, আপনার আন্ডারে থাকা সিবিআই কেন দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের বাঁচিয়ে রাখছে, আর কবে, আর কোন আর কত বছর পরে? আজকে তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় এসছেন, এবং সিবিআই রিপোর্টেও এটা দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামক একজন ব্যক্তি, তিনি 15 কোটি টাকা চেয়েছেন, যেটা সুজয় কৃষ্ণ ভদ্রের কল রেকর্ডিংয়ে জানা গেছে। তাহলে সেই ব্যক্তিটাকে এখনও কেন নরেন্দ্র মোদী অ্যারেস্ট করছে না? অ্যারেস্ট না করে এসে এখানে বড় বড় মাতব্বরি মারছেন, সাধারণ মানুষ এগুলো নেবে না। স্বাভাবিক ব্যাপার, এই প্রশ্নগুলো উঠবে এবং উঠছে। আগে বিজেপির সমর্থক যারা ছিলেন তারা সন্দেহ করতো, এখন সেই সন্দেহটা দিনের পর দিন বিশ্বাসে পরিণত হয়েছে। যখন তারা দেখছেন টাই বুট পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে মাতব্বরি মারছেন, আর বিজেপির কর্মীরা দিনের পর দিন এখানে বসে মার খাচ্ছেন, তখন এই প্রশ্নটা বিজেপি কর্মীদের মনের মধ্যেও আছে। নরেন্দ্র মোদীরা দুদিন এসে এই মাতব্বরি মেরে চলে যাবেন, আর যারা যেখানে চুরি করছে, যারা যেখানে পৌঁছছিল তারা সেখানেই পৌঁছবেন, আর যারা দুর্নীতি করে যাচ্ছেন তারা দুর্নীতি করে যাবেন। পুলিশ সাধারণ মানুষ কিংবা চাকরিহারাদের উপর অত্যাচার করবেন, এই জিনিসটাই চলতে থাকবে যতদিন মোদী প্রধানমন্ত্রী আছেন আর দিদি এখানে মুখ্যমন্ত্রী আছেন।